আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। বিগত অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন সময় প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় নানান ধরনের আন্দোলন, সংগ্রাম, দাবি-দাওয়া নিয়ে মানুষ রাজপথ দখল করেছিল। কখনো শাহবাগ অবরোধ, কখনো প্রেস ক্লাব অবরোধ, সচিবালয় অবরোধ, নানান ধরনের দাবি-দাওয়া ছিল। তো দীর্ঘ সময় পর একটা নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করল। তো নতুন সরকারে এসে হঠাৎ করে সেই আন্দোলনগুলো থেমে গেল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর মাঝখানে যে সময়টা ছিল প্রায় ২,০০০ আন্দোলন তিনি সামাল দিয়েছেন। কখনো বিএনপির আন্দোলন, কখন কখনো সাধারণ জনগণের আন্দোলন, কখনো শিক্ষার্থীদের আন্দোলন, নানান ধরনের আন্দোলন তার সময় ছিল। আমরা যদি বেসিক্যালি বলতে যাই ২০২৪ এর পরে শিক্ষার্থীরা পরীক্ষায় অটোপাস পাওয়ার জন্য মব করে সচিবালয়ে ঢুকে যায় এবং সরকার বাধ্য হয়ে শিক্ষার্থীদেরকে সেই করোনাকালীনের মতো অটোপাস দিতে বাধ্য হয়। এরপরে দেখেছি বিভিন্ন ধরনের নামে বেনামে শিক্ষকরাও কিন্তু আন্দোলনে ছিল। এদিকে ৭ কলেজ, আবার তিতুমির কলেজ, নানান আন্দোলন ছিল। বলা যায় অন্তর্বর্তী সরকার বিশেষ করে ইউনূস সরকার যতদিন ক্ষমতায় ছিল একটা টালমাটাল অবস্থায় ছিল। আবার ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর যখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, এখন দেখলাম সবকিছু একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরপরই বিশ্বে একটি সংকট দেখা দিয়েছে। আমেরিকা, ইসরায়েল, ইরানের উপর আক্রমণ করেছে, একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। যার কারণে সারা বিশ্বেই একটি জ্বালানি সংকটের তৈরি হয়েছে। এর মাঝে পবিত্র রমজান মাস, আমরা ইতিপূর্বে যতগুলো দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে রমজান মাস আসলেই সারা দেশে একটি নিত্যপণ্যের আ বাজার নিয়ে একটা টালমাটাল অবস্থা তৈরি হয়। বিভিন্ন ধরনের সিন্ডিকেট তৈরি হয়। কখনো ভোজ্য তেলের সংকট, কখনো জ্বালানির সংকট, নানানভাবে জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়ে যায়। ইউনূস সরকারের আমলে আমরা দেখেছি যে অ্যা স্থিতিশীল বাজার ছিল। বিশেষ করে এই রমজান মাসের সময়। আবার এই বর্তমান যে তারেক রহমান সরকার আছে, এই সময় এই মাসে আমরা দেখতে পেলাম যে আ রমজান মাসে বাজার দর অন্যান্য নিত্যপণ্য, লেবু বাদে অন্যান্য নিত্যপণ্যের দাম তেমন একটি বাড়ে নাই। কিন্তু একটা সংকট ছিল। এই সংকটটা কিন্তু আ জনাব তারেক রহমান কাটিয়ে উঠতে পেরেছে। ইরাক-ইরান যুদ্ধের ফলে যখন সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম হু, হু করে বাড়তে থাকলো, বাংলাদেশেও কিন্তু এই জ্বালানি তেলের দাম বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে বলা হয়েছিল। তবে তিনি কিন্তু তার অফিসে যখন এই আলোচনা হচ্ছিল, তিনি টেবিলে এই আলোচনাটা থামিয়ে দেন। যেহেতু নতুন সরকার, আবার সরকার ক্ষমতা নেওয়ার পরপরই রমজান মাস, এই সময় যদি শুধুমাত্র জ্বালানির দাম বেড়ে যেত, তাহলে কিন্তু এর প্রভাব সারা সবগুলো জিনিসপত্রের উপরে পড়ত। কারণ এই জ্বালানির উপরে নির্ভর করে কোন জিনিসপত্রের দাম কেমন হবে।
এত বড় একটা সংকটের মাঝেও জ্বালানির দাম বাড়লো। কেন বাড়লো না? ওই যে সিন্ডিকেট মেম্বারগুলো ছিল যারা আওয়ামী লীগ সরকারের আমলে খুবই শক্তিশালী ছিল, যাদের উপরে ভর করে এই আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকতে পেরেছিল। তাদের কথা না শুনলে, তারা যদি শেখ হাসিনার উপর থেকে শেখ হাসিনার থেকে তাদের ছায়া সরিয়ে নিত, বিশেষ করে ব্যবসায়ী মহল, তারাই কিন্তু বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে, সহায়তা দিয়ে শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল। আরেকটা ছিল আমলা। তো তারেক রহমান সরকার কিন্তু সেই ব্যবসায়ীদের উপর নির্ভর করে না। বা এই যে ইউনূস সরকার ছিল, সে সময় যে আন্দোলন সংগ্রামগুলো ছিল, মানুষজন জানতো, যারা আন্দোলন করেছে তারা জানতো যে এই সরকারটি আসলে অত্যন্ত দুর্বল একটি সরকার। কোনো দাবি নিয়ে রাস্তা আটকিয়ে সরকারের কাছে পৌঁছাতে পারলে সেই দাবি মেনে নেওয়া হয়। সরকারের যে একটা গার্ডস, শক্ত অবস্থান, সেটা না থাকার কারণেই কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন করার সাহস বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন মানুষ সেগুলো সাহস পেত। তারা জানতো যে এই সরকারের আসলে দুর্বলতাটা কোন জায়গায়। যখন জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারে আসলো, তখন ওই সিন্ডিকেট মেম্বাররা যারা ব্যবসা নিয়ন্ত্রণ করতো, যারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিত, তারা ছলে বলে কৌশলে তারেক রহমান পর্যন্ত এটা পৌঁছে দিয়েছিল যে বাংলাদেশে যেহেতু জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে, তাহলে এটার দাম বাড়িয়ে দাও। তারেক রহমান এটিকে প্রত্যাখ্যান করেছে এবং দাম বাড়ানোর পক্ষে তার সরকার ছিল না। যার কারণে স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দামও বাড়লো না। তবে একটা সংকট তৈরি হলো, সেটি হচ্ছে তিনি একটি রেশনিং সিস্টেম তৈরি করলেন। যে জায়গাগুলোতে যে পাম্পগুলো থেকে জ্বালানি সরবরাহ করা হয়, সেখানে তিনি জ্বালানি সরবরাহ কমিয়ে দিলেন এবং যারা ক্রেতা রয়েছেন, যানবাহন মালিক রয়েছেন, তাদেরকে বললেন আপনারা কম করে জ্বালানি পাবেন। এই ক্ষেত্রে হলো কি, যানবাহনগুলো দীর্ঘক্ষণ অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছেন, এখনো করছেন। যদি এখন একটু পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে, যে যেখানে আগে যারা মোটরসাইকেল চালক রয়েছেন, তারা বেসিক্যালি যারা পাঠাও, উবার, রাইড শেয়ার করেন, তাদের জন্য ৳৩০০ বা ২ লিটারের একটা বাধ্যবাধকতা ছিল, সেটিকে ৳৫০০ করা হয়েছে। অন্যান্য যানবাহনের ক্ষেত্রে থেকে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও কিন্তু এটি করা হয়েছে যে তাদের আ রেশনিং এর যে পরিমাণ ছিল সেটিও বাড়িয়ে দেওয়া হয়েছে। যার কারণে এই যে একটা সংকট থেকে, মানে আমি বিশ্বাস করি যদি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, জ্বালানির তেলের দাম আকাশ সমান হয়ে যাইত। হাজার, হাজার কোটি টাকা এই যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে তাদের পকেটে চলে যাইত। প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাইত। বিদ্যুতের দাম বেড়ে যাইত। আপনার অন্যান্য ভোজ্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলোর দাম বেড়ে যাইত। জ্বালানি তেলের দাম বাড়লে আ যাতায়াত খরচ বেড়ে যাইত। সবকিছুর খরচ বেড়ে যাইত। সরকারের শক্ত অবস্থানের কারণে কিন্তু আজকে এই জিনিসপত্রের দামগুলো বাড়েনি। অন্যদিকে কিন্তু বিদ্যুতের দামও বাড়ানোর কথা বলা হয়েছিল। তো সরকার সেটাও ডিনাই করে দিয়েছে। তো বলেছে যে এই সময়ে এই মুহূর্তে জিনিসপত্রের বিদ্যুতের দাম বা জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। এই হচ্ছে একজন দুর্বল সরকার, পদ নির্ভরশীল সরকার এবং সবল সরকারের পার্থক্য, যা জনগণ ইতিমধ্যেই এর ফলাফল দেখতে পেয়েছে।